বন্ধুরা, ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি, ইসরায়েলের পুরো ইতিহাসে তারা কখনো এতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়নি। শত্রুকে লক্ষ্যবস্তু করতে গিয়ে ইসরায়েল নিজেই একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কারণ এখন আরব দেশগুলো ইসরায়েল এবং আমেরিকার কাছে প্রশ্ন তুলেছে যে ইরানের সাথে এই যুদ্ধ কি ইরানের শক্তি ধ্বংস করার জন্য ছিল, নাকি ইরানে তার নিজের শক্তির কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য ছিল। সৌদি আরবের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছে যে বোতল থেকে দৈত্য বেরিয়ে এসেছে এবং ইরান এখন নিজে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছে। তবে এই পুরো যুদ্ধে উপসাগরীয় আরব দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, কারণ সৌদির কর্মকর্তারা নিজেরাই জানিয়েছে ইরান এখন আগের চেয়েও আরও বেশি কট্টর ও বিধ্বংসী হয়ে উঠবে এবং এখন আরব দেশগুলোকে এমন এক ইরানের মুখোমুখি হতে হবে যেটা কল্পনার বাইরে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের যুদ্ধের পদ্ধতি ইরানকে ভয় দেখানোর পরিবর্তে উল্টো ইরানের ভয় দূর করে দিয়েছে। তবে এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো, এই যুদ্ধে আরব দেশগুলো যে ক্ষতি হয়েছে তা কেবল ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বলেছিল এই যুদ্ধে খরচ আরব দেশগুলো বহন করবে, কিন্তু আরব দেশগুলো তাদের ক্ষতির জন্য উল্টো ইসরায়েলকে দায়ী করেছে। দাবি করা হচ্ছে ইসরায়েল তাদের পরিকল্পনায় ভুল করেছে। ইসরায়েল প্রথমে ভেবেছিল ইরানের শীর্ষ নেতাদের হত্যা বা টার্গেট কিলিংয়ের মাধ্যমে সেখানে ক্ষমতার পরিবর্তন আনা সম্ভব, কিন্তু এর ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। কারণ ইসরায়েলের এই পদ্ধতি ঘুমন্ত ভালুককে জাগিয়ে দেওয়ার কাজ করেছে। অর্থাৎ একজন নেতা চলে গেলে পরের ঘন্টাতেই অন্য একজন নেতা দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন এই পুরো যুদ্ধে ইসরায়েল খুব বাজেভাবে ফেঁসে গেছে, কারণ এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা উভয়ই কিন্তু বিশ্বমঞ্চে কোণঠাসা। যদিও আমেরিকার খুব একটা ক্ষতি তো হবে না, কারণ আমেরিকা একটি বড় অর্থনৈতিক শক্তি। আমেরিকার সাথে বাণিজ্য করা বিশ্বের বাধ্যবাধকতা, কিন্তু ইসরায়েলের পাশে আজ কেউ নেই। ইসরায়েল একটি হাইটেক অর্থনীতি হওয়া সত্ত্বেও তাদের অর্থনৈতিক শক্তি এত বিশাল নয় যে বিশ্বের কাছে তাদের সাথে বাণিজ্য করা কোনো বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। এই পুরো যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিশালী ভাবমূর্তির অনেক ক্ষতি হয়েছে এবং তার জনপ্রিয়তা খুব দ্রুত কমেছে। সামনে নির্বাচনে হারার ঝুঁকিও রয়েছে এবং যদি নেতানিয়াহু নির্বাচনে হেরে যান তবে তার জেল হওয়া নিশ্চিত। তবে এই পুরো যুদ্ধটি ইসরায়েলের জন্য একটি নো উইন সিচুয়েশন, মানে যেখানে জেতার কোনো উপায় নেই হয়ে দাঁড়িয়েছে। যদিও ইসরায়েলের এই খারাপ সময়ে পুরো এশিয়া ভারতই একমাত্র দেশ যারা ঢাল হিসাবে কাজ করছে, আর যতদিন ভারত আছে ইসরায়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। অর্থাৎ ভারত কোনো অবস্থাতে ইসরায়েলের অর্থনৈতিক দিক থেকে কোনো ধাক্কা দেয়নি, যেমনটা ইউরোপের অন্য দেশগুলো দিয়েছে। ভারত এবং ইসরায়েলের মধ্যে যে সমস্ত অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে সেগুলো সঠিক সময়ে বাস্তবায়িত হবে, কিন্তু ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের সাথে করা অনেক অস্ত্র চুক্তি চিরতরে স্থগিত করে দিয়েছে। তবে এখানে আরেকটি আশ্চর্যজনক তথ্য বেরিয়ে এসেছে যে ইরান এই পুরো যুদ্ধে ৬,০০০-এরও বেশি ড্রোন মিসাইল ব্যবহার করেছে। যদি এইসব ড্রোন ও মিসাইল শুধুমাত্র ইসরায়েলের উপর আঘাত আনত তবে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ও ভয়াবহ যুদ্ধ হিসেবে গণ্য হতো। কিন্তু ইরান ইসরায়েলের চেয়ে আরব দেশগুলোর উপর বেশি আক্রমণ করেছে, কারণ ইরান জানতো যে শুধু ইসরায়েলের উপর আক্রমণ করলে চাপ তৈরি হবে না, আর আরব দেশগুলোর উপর আক্রমণের ফলে ইরান কেবল আমেরিকা নয় বরং পুরো বিশ্বের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম। তবুও এই ফলাফলের যুদ্ধের যে রেশিও বা পার্সেন্টেজ, সেখানে কিন্তু ইসরায়েল আমেরিকার থেকে ইরানের ড্যামেজে বেশি। হয়তো ভবিষ্যতে ইরানের ঘরের ভেতরে অনেক বড় একটা পরিবর্তন দেখতে পারেন, তাই সেখানে অবাক হবার কিছু নেই। যেটাই হোক, ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপ বেঁচে থাকুক, এর জন্য আপনারা কমেন্ট বক্সে একটা জয় হিন্দ লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় বন্দে মাতরম।